বলা হচ্ছে যে অতি বিশ্বস্ত দুজনের শেষ মুহূর্তে বিশ্বাসঘাতকতার কারণেই কিন্তু 5ই আগস্ট দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা। এই দুই গদ্দার কারা দীর্ঘদিন বাদে তা ঘনিষ্ঠদের জানিয়েছেন দেশত্যাগী প্রধানমন্ত্রী। আর ওই দুই নাম শুনেই কিন্তু চমকে উঠেছেন হাসিনা ঘনিষ্ঠরা। এমন প্রতিবেদন প্রকাশিত হয়েছে এবং এই বিষয়ে আমি অবশ্যই ডিটেল আপনাদের আলোচনা করব। ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমান কূটনৈতিক লড়াই। এই অবস্থায় বর্তমানে যদি ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক রসাতলেও পৌঁছে যায়, তাহলেও একটা বিষয় থেকেই যাচ্ছে, ইউনূসের গ্রহণযোগ্যতা, সারা বিশ্বে তার অ্যাকসেপ্টেন্স। গ্রাম বাংলায় একটা প্রচলিত প্রবাদ আছে, বাপের উপরও বাপ থাকে। বাপের উপরেও যে বাপ থাকে তা এতদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টের পায়নি। তবে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতকে এবার তা টের পাওয়াচ্ছে। শ্রীলঙ্কা এবং নেপালের পর মালদ্বীপের প্রধানমন্ত্রী মুইজ্জুকে পরাজিত করে নরেন্দ্র মোদী। ভেবেছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকেও মাথা নত করাতে বাধ্য করবে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে পরাজিত ভারতের পররাষ্ট্রনীতি। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক রিপুটেশন উড়িয়ে দিয়েছে ভারতকে। এমনটাই দাবি করছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। পুরো বিশ্বজুড়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের জনপ্রিয়তা দেখে সুর নরম করে ফেলেছে নরেন্দ্র মোদী। নতুন বাংলাদেশের সাথে কূটনৈতিক লড়াই নয়, ভালো সম্পর্ক গড়তে চেয়ে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে পায়ে ধরছে পশ্চিমবাংলার মিডিয়া। এইমাত্র পাওয়া গরম খবর, এবার ডক্টর ইউনূসের কূটনৈতিক চালে মাথা নত করল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় মিডিয়ার ঘুম হারাম, জানা গেল চাঞ্চল্যকর তথ্য। এদিকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনতে জোর তৎপরতা চালাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এবার আর শেষ রক্ষা হচ্ছে না হাসিনার, ফেসে গেল আওয়ামী লীগের বড় বড় নেতারাও। অপরদিকে দুইজন ব্যক্তির কারণে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। কাদের জন্য দেশ ছাড়তে হয়েছিল হাসিনাকে শুনে চমকে উঠেছেন শেখ হাসিনার ঘনিষ্ঠজনরা। চাঞ্চল্যকর তথ্য দিল ভারতীয় মিডিয়া। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা প্রেক্ষাপট নিয়ে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে নিশ্চয়ই আজ করতে পেরেছেন আজকে আমরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যে ভিডিওগুলো নিয়ে রীতিমতো রাজনৈতিক মহলে চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে, নেট দুনিয়া তোলপাড় শুরু হয়েছে। বুঝতেই পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাদের আবারও স্বাগতম। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং যে প্রেক্ষাপট চলছে তারই উপর ভিত্তি করে কয়েকটি খবর নিয়ে আজ আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। ভিডিও শুরুটা দেখেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন নতুন নতুন খবর আপডেট পেতে। তো দর্শক, বেশি কথা আর বলবো না, চলুন দেখে আসা যাক কি আছে আজকে আমাদের তাজা খবরে। চলুন। ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমান কূটনৈতিক লড়াই। এই অবস্থায় বর্তমানে যদি ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক রসাতলেও পৌঁছে যায়, তাহলেও একটা বিষয় থেকেই যাচ্ছে, ইউনূসের গ্রহণযোগ্যতা, সারা বিশ্বে তার অ্যাকসেপ্টেন্স। গ্রাম বাংলায় একটা প্রচলিত প্রবাদ আছে, বাপের উপরও বাপ থাকে। বাপের উপরেও যে বাপ থাকে তা এতদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টের পায়নি। তবে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতকে এবার তা টের পাওয়াচ্ছে। শ্রীলঙ্কা এবং নেপালের পর মালদ্বীপের প্রধানমন্ত্রী মুইজ্জুকে পরাজিত করে নরেন্দ্র মোদী। ভেবেছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকেও মাথা নত করাতে বাধ্য করবে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে পরাজিত ভারতের পররাষ্ট্রনীতি। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক রিপুটেশন উড়িয়ে দিয়েছে ভারতকে। এমনটাই দাবি করছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। পুরো বিশ্বজুড়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের জনপ্রিয়তা দেখে সুর নরম করে ফেলেছে নরেন্দ্র মোদী। নতুন বাংলাদেশের সাথে কূটনৈতিক লড়াই নয়, ভালো সম্পর্ক গড়তে চেয়ে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে পায়ে ধরছে পশ্চিমবাংলার মিডিয়া। হঠাৎ কেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে গলা সুরে পরিবর্তন ভারতের? কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের জনপ্রিয়তার কাছে উড়ে গেল ভারতের কূটনৈতিক চাপ? বিস্তারিত থাকছে বিডি টিউবের আজকের এই ভিডিওতে। প্রথমেই দেখে নেওয়া যাক কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। ভারতের সঙ্গে বাংলাদেশের কি অসম্ভব কূটনৈতিক লড়াই চলছে? এর প্রভাব দুই দেশের সম্পর্কে কতটা পড়ছে? এই ভারত বিরোধিতাই কি কাল হতে পারে বাংলাদেশের? সার্বিক উন্নয়ন এবং নিরাপত্তার প্রশ্নে ভারতকে কোন কারণে প্রয়োজন পদ্মাপাড়ের এই দেশের? তাহলে কি নিজেদের স্বার্থে ভারতের সঙ্গে কূটনৈতিক লড়াইয়ের ইতি ঘটিয়ে মধুর সম্পর্কের পথে হাঁটবে বাংলাদেশ? কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমান কূটনৈতিক লড়াই, এই দুই দেশের সম্পর্ক, এর পাশাপাশি বাংলাদেশের সার্বিক উন্নয়ন এবং নিরাপত্তার প্রশ্নে ভারতকে
কেন প্রয়োজন? আদানির বকেয়া বিদ্যুতের বিল নিয়ে মন কষাকষি। এটা যে দুই দেশের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলেছে তা বলাই বাহুল্য। তবে বাংলাদেশের সার্বিক উন্নয়ন এবং নিরাপত্তার প্রশ্নে ভারতকে কতটা প্রয়োজন পদ্মাপাড়ের এই দেশের? এই অবস্থায় বর্তমানে যদি ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক রসাতলেও পৌঁছে যায়, তাহলেও একটা বিষয় থেকেই যাচ্ছে, সেটা হলো ইউনূসের গ্রহণযোগ্যতা, সারা বিশ্বে তার অ্যাকসেপ্টেন্স। অর্থাৎ শেখ হাসিনার চেয়ে ডক্টর ইউনূসের গ্রহণযোগ্যতা বাংলাদেশকে বর্তমান অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে রাখছে, কারণ বিশ্বের বিভিন্ন সংস্থা ইউনূসকে দুহাত তুলে সাহায্যে এগিয়ে এসেছে। এক কথায় এটাই তার ম্যাজিক। ডক্টর ইউনূসের হাত ধরে ভারত বাংলাদেশের কূটনীতি কোথায় যায় সেটাই এখন দেখার। ইউনূস কি পারবে ভারত বাংলাদেশের কূটনৈতিক রসায়নের মোড় ঘুরিয়ে দিতে? এতদিন ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমেরিকার দালাল বলে গালিগালাজ করা পশ্চিমবাংলার মিডিয়া এখন তার প্রশংসা করছে। সমগ্র বিশ্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের জনপ্রিয়তার গুণগান করছে। ছাত্র জনতার নতুন সরকারকে উৎখাত করার পরিকল্পনা করা ভারত হঠাৎ সুর নরম করে বাংলাদেশের সাথে কূটনৈতিক লড়াই বন্ধ করে বন্ধুত্বের বার্তা দিচ্ছে। এই পরিবর্তন এসেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক রেপুটেশনের কারণে। ভারত বাংলাদেশের চেয়ে আকারে যতবারই দেশি হোক না কেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন কোনো কিছু বলে সমগ্র বিশ্ব তখন তা গ্রহণ করে। ভারত বুঝতে পেরেছে আন্তর্জাতিক সম্প্রদায় নরেন্দ্র মোদীকে নয়, বরং ডক্টর ইউনূসের বয়ানকেই শুনবে এবং মানবে। নেপাল, শ্রীলঙ্কা, ভুটান কিংবা মালদ্বীপের রাষ্ট্রপতি মৈত্রুকে নাকানি চুবানি খাওয়াতে পেরেছিল ভারত, কারণ তাদের মধ্যে কেউ গ্লোবাল সেলিব্রিটি ছিলেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস গ্লোবাল সেলিব্রিটি, ফলে তাকে নত করা অসম্ভব। এটা বুঝতে পেরেই ভারতের গলার সুর নরম হয়েছে। বাংলাদেশ বন্ধুত্ব চায়, তবে ভারত চায় গোলাম। বন্ধুত্বের নামে ভারতের গোলাম হবে না ছাত্র জনতার নতুন বাংলাদেশ। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। শুরু হয়েছে জুলাই আগস্ট গণহত্যার বিচার কার্য। একে একে আজ আদালতে হাজির হয়েছেন আনিসুল হক, সালমান এফ রহমান, দীপু মনি সহ আওয়ামী লীগের হেভিওয়েট নেতারা। আদালত প্রাঙ্গণে একসাথে এতজন ভিআইপি আসামির অবস্থান ইতিহাসে বিরল। বিচার কার্যের প্রথম দিবসেই জুলাই আগস্টের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া সাবেক 9 মন্ত্রী সহ 13 জনকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ সকাল 10টার দিকে প্রিজন ভ্যানে করে আদালতে হাজির করা হয় আসামিদের। গ্রেফতারি পরোয়ানা জারি করা 46 জনের মধ্যে এই প্রথম মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তাদেরকে ট্রাইব্যুনালে তোলা হয়। এদিকে একসঙ্গে এত ভিআইপি আসামি হাজির করায় ট্রাইব্যুনাল এলাকায় আজ সকাল থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে র্যাব, পুলিশ সহ সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য। গণহত্যার মামলায় তদন্তের সময় বৃদ্ধির জন্য আবেদন জানায় তদন্ত সংস্থা। আদালতে আজ হাজির করা হয়েছে সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডক্টর দীপু মনি, শাহজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানি এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। এদিকে একটি মামলায় রিমান্ডে থাকায় আব্দুর রাজ্জাককে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। এছাড়া শাহজাহান খান অসুস্থ থাকায় প্রথমে আনতে না চাইলেও পরে সবার সঙ্গে তাকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়। তদন্ত সংস্থার আলাদা প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে গত 27 অক্টোবর বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চ তাদেরকে আজ আদালতে হাজির করার নির্দেশ দেন। অন্য 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারক মহিদুল হক এনাম চৌধুরী। গতকাল চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, আসামিরা হাজির হলে তাদের সঙ্গে একজন আইনজীবী এবং স্বজন উপস্থিত থাকতে পারবেন, তবে কোনো সাধারণ মানুষ থাকতে পারবেন না। তিনি বলেন, পুরাতন কোর্ট বিল্ডিংকে নতুন করে ব্যবহারের প্রক্রিয়া শেষ হয়েছে, এখন ইন্টারনেট এবং কম্পিউটার সংযোগ বাকি রয়েছে, তাই সোমবারের কার্যক্রম সেখানে হবে না, টিন শেড ভবনেই হবে। তাজুল ইসলাম আরো জানান যে 46 জনের বিরুদ্ধে প্রথম গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, তাদের মধ্যে 14 জনকেই গ্রেফতার করা হয়েছে। ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব হবে কিনা সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, তাদের বিরুদ্ধে রেড অ্যালার্ট নোটিশ জারি করা হয়েছে। পরবর্তী সময়ে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, তাকে ফিরিয়ে আনতে সব ধরনের চেষ্টা করা হবে। নিম্ন আদালতের অনাকাঙ্ক্ষিত ঘটনা এই ট্রাইব্যুনালেও পুনরাবৃত্তি হবে কিনা এ বিষয়ে তিনি বলেন, ট্রাইব্যুনালে আসামি পক্ষের আইনজীবীরা আসতে পারবেন, যথাযথ আইডি কার্ড ছাড়া সাংবাদিকরাও ঢুকতে পারবেন না, তবে মোবাইল ফোন নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। গত 17 অক্টোবর শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারির মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম শুরু হয়। আমি তাদেরকে আওয়ামী লীগের হ্যাভিওয়েট নেতা বলছি না, এরা আওয়ামী লীগের হ্যাভিওয়েট সন্ত্রাসী। জুলুম করে ছাড় পাওয়া যায় না, প্রহসনের বিচার ছিল, একটি পার্শ্ববর্তী একটি দেশের নির্দেশে বিচার ছিল। আমি আজকে ইতিহাসের একটি অংশ হয়ে গেলাম, যে ট্রাইব্যুনালে বসে নিরীহ নির্দোষ মানুষদেরকে
অন্যায় আদেশের মাধ্যমে হত্যা করা হয়েছিল। আজকে সেই ট্রাইব্যুনালে আমি এসেছি এটা দেখার জন্য যে কিভাবে ন্যায় প্রতিষ্ঠিত হয়। আর এখানে তো আপনি বলছেন আওয়ামী লীগের হ্যাভিওয়েট নেতা, আমি তাদেরকে আওয়ামী লীগের হ্যাভিওয়েট নেতা বলছি না, এরা আওয়ামী লীগের হ্যাভিওয়েট সন্ত্রাসী। এই সমস্ত সন্ত্রাসীরা বাংলাদেশকে বিভাজনের রাজনীতি করেছে, বাংলাদেশকে ধ্বংস করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে, রাজনীতিকে ধ্বংস করেছে। সুতরাং সেই সমস্ত হ্যাভিওয়েট সন্ত্রাসীদের বিচার হচ্ছে, এই বিচার দেখার জন্য এসেছি। এবং আমি বিশ্বাস করি যে এই ট্রাইব্যুনালে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, কারণ এখানে কোনো শোনা সাক্ষী নেই, এখানে সব দেখা সাক্ষী, চোখে দেখা সাক্ষীর বিনিময়ে আজকে এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, এটা বিশ্বাস করছি। কি বলে এর আগে কি ন্যায় বিচার হয় এই ট্রাইব্যুনালে? নিশ্চয়ই ন্যায় বিচার হয়নি, কারণ সেখানে কোনো চোখে দেখা সাক্ষী ছিল না, সেখানে সরকারের কাছে কোনো অকাট্য দলিল ছিল না, এভিডেন্স ছিল না, তাদের কাছে সব ছিল সোনা সাক্ষী। তো সোনা সাক্ষীর ভিত্তিতে 50 বছর আগের বিচার কিভাবে সংগঠিত হতে পারে? এটা তো একটি রাজনৈতিক বিচার ছিল, প্রশাসনের বিচার ছিল, একটি পার্শ্ববর্তী একটি দেশের নির্দেশে বিচার ছিল। সুতরাং ওটা ন্যায় বিচার প্রতিষ্ঠার কোনো সুযোগই তো ছিল না। আসামিরা নিশ্চয়ই আসামিরা ন্যায় বিচার পাবে, এই অর্থে আমি বিশ্বাস করি। আমাদের প্রতি যেভাবে জুলুম করা হয়েছে, এখন সেই জুলুমটা করা হবে না বলে আমি মনে করি। কিরকম? যে আমাদেরকে সাক্ষী গ্রহণের ক্ষেত্রে আমাদের সাক্ষী সংখ্যা নির্ধারণ করে দেওয়া হয়েছিল। তারা সাক্ষ্য দিয়েছিল 46 জন, আমাদেরকে দিতে দেওয়া হয়েছে 13 জন। আদালত প্রাঙ্গণ থেকে আমাদের সাক্ষীকে অপহরণ করা হয়েছিল, এখান থেকে ওদের কোনো সাক্ষীকে অপহরণ করা হবে না। আমাদের বিরুদ্ধে মিথ্যা সমস্ত ডকুমেন্ট তৈরি করা হয়েছিল, আশা করি সেটা এখানে হওয়ার কোনো সম্ভাবনা নেই। এরপরে আমাদের সেইফাস কেলেঙ্কারির কথা আপনারা সবাই জানেন, যেখানে সাক্ষীদেরকে ট্রেন্ড আপ করা হতো, এখানে সাক্ষীদেরকে ট্রেন্ড আপ করা হবে না। সুতরাং আমাদের প্রতি যেরকম জুলুম করা হয়েছে, ওদের প্রতি সেই জুলুম করা হবে না। আমি কোনো আক্ষেপ বা প্রতিশোধের জায়গা থেকে আসিনি, আমি ইতিহাসের অংশ হতে এসেছি। আজকে একটা ইতিহাস সৃষ্টি হচ্ছে, এটা বাংলাদেশের জন্য না, সারা পৃথিবীর জন্য। জুলুম করে ছাড় পাওয়া যায় না, এটা আজকে তার প্রতিষ্ঠিত হচ্ছে, আজকে এটা প্রমাণিত হচ্ছে। আমি সেই জায়গা থেকে আজকে এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, এটা দেখার জন্য এসেছি। আর দ্বিতীয়ত, এই ট্রাইব্যুনাল আর আগের ট্রাইব্যুনালের মধ্যে গুণগত পার্থক্যটা কোথায়? পার্থক্যটা এখানে যে আগে ওটি ছিল একটি প্রহসনের বিচার, আগে ছিল একটি সাজানো বিচার, ওটি ছিল একটি ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের মাধ্যমে পার্শ্ববর্তী একটি দেশের প্রেসক্রিপশনে পরিচালিত বিচার। আর এই বিচারটি পরিচালিত বাংলাদেশের 18 কোটি মানুষ